প্রায় ৭ দিন পর গত ৭ দিন আগে জিয়া পাহাড়ের চূড়া থেকে হারিয়ে যায়। আমেরিকায় ফিরে আসে, প্রিন্সিপালের কাছে লিখিত ছুটির অবকাশ চায়। হঠাৎ মাঝরাতে অসুস্থতার কারণে তাকে ক্যাম্প ছেড়ে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। জিয়ার বদলে ক্যাম্প পরিচালনা করার জন্য আদ্রিয়ানকে সাহায্য করতে অন্য এক লোককে পাঠানো হয়। মেঘ আর আদ্রিয়ান জিয়ার এমন চলে যাওয়া দেখে অবাক হয়। পরে 2 থেকে 3 দিন পর ইরফান স্যার ফোন করে সব জানায়। জিয়ার এমন পাগলামি করার জন্য তিনিই দায়ী। ছোটবেলা থেকে যদি মেয়েকে একটু শাসন করত, তার জেদকে প্রশ্রয় না দিত, তবে হয়তো আজ এমন নিকৃষ্ট কাজ করতো না জিয়া। আদ্রিয়ানের প্রথমে অদ্ভুত লাগলেও পরে যখন জিয়ার ক্ষমা চাওয়ার কথা বুঝে, তখন আর কিছু বলে না। আজ ক্যাম্প শেষ করে ৭ দিন পর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ফিরছে তারা। 3 দিন আগে কারান আর আবিহা হানিমুন থেকে ফিরে এসেছে। নিউ ইয়র্ক বাসার সামনে এসে দাঁড়ায় গাড়ি। দরজা খুলে বের হয়ে হাতে হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করে দুজন নরনারী। বাসার সদর দরজা খুলে ড্রয়িং রুমে প্রবেশ করার পর হঠাৎ সোফায় পরিচিত কয়েকজন ব্যক্তিকে বসে থাকতে দেখে আঁতকে ওঠে তারা। চোখ কপালে উঠে যায়। অবাক করা কণ্ঠস্বরে দুজন একসাথে উচ্চারণ করে ওঠে, বড় আব্বু, আম্মু, সৃষ্টি, তোমরা এখানে? তাদের প্রশ্ন শুনে কোনো হেলদোল হলো না বসে থাকা কয়েকজন মানুষের। সবাই যথেষ্ট শান্ত। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে সৃষ্টি, জামান সাহেব, শার্লিন বেগম, নীলিমা, রাহুল, জুনায়েদ। তারা কাল দেশ থেকে আমেরিকা এসেছে। পাশে তাদের সাথে বসে আছে মিলন সাহেব। ফারহানা বেগম আর আবিহা রান্নাঘরে দুপুরের খাবার দেখছেন। পাশে এক কোনায় চোরের মতন মুখ করে লুকিয়ে বসে আছে কারান। চায়ের কাপে চুমুক দিয়ে বেশ আয়েশ করে সোফায় শরীর ছেড়ে দিয়ে বসে আছে জামান সাহেব। তার পাশে শার্লিন বেগম। সামনে থাকা দুজন মেঘ আর আদ্রিয়ান যেন কথা বলতে ভুলে গেছে। মানে কি হচ্ছে কি? দেশ থেকে সবাই কবে এসেছে এই দেশে? সৃষ্টি বলেছিল ভিসা রেডি, ৭ দিন পর তারা আসবে। এ কথা সত্যি হয়ে গেল? তীক্ষ্ণ চোখে জামান সাহেব তাকায় দুজনের সংঘবদ্ধ মিলিত হাতের দিকে। এরপর চোখ তুলে মেঘের দিকে দেখে। ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মেঘ। যদিও আদ্রিয়ানের মুখশ্রীর মধ্যে অবাক প্রকাশ পেয়েছে, কিন্তু ভয় নয়। বড় আব্বু যে তাদের সম্পর্কের কথা জেনে গেছে তা মেঘ বুঝতে পারি। এখন কি হবে? হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কাপা কাপা কণ্ঠে জামান সাহেবকে উদ্দেশ্য করে বলে ওঠে, বড় আব্বু। কণ্ঠে জড়তা নিয়ে মেঘ সালাম দেয়। ছোটবেলা থেকে জামান সাহেবকে বড্ড ভয় পায় মেঘ। যদিও জামান সাহেব মেঘকে অনেক আদর যত্ন দিয়ে বড় করেছে, তবুও ওই গম্ভীর মুখশ্রীর দিকে তাকালে সব কথা গুলিয়ে যায় তার। জামান সাহেব সালামের উত্তর দিয়ে বলে ওঠে, মেঘ, তোমরা দুজন কোথায় গিয়েছিলে একসাথে? মেঘ উত্তর দেয়, মেডিকেল ক্যাম্পের জন্য বাইরে যেতে হয়েছিল। আদ্রিয়ান হচ্ছে আমার স্যার, আমার কলেজের টিচার, তাই একসাথেই বাড়ি ফেরা হয়েছে। মেঘের কথার ধরন শুনে চোখ রাঙিয়ে তাকায় আদ্রিয়ান। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেঘ। বড় আব্বুর সামনে তার কণ্ঠ দিয়ে আর কোনো শব্দ উচ্চারিত হবে না এখন। দূরে দাঁড়িয়ে থাকা কারানের দিকে রাগী চোখে তাকায় আদ্রিয়ান। কারণ কান ধরে সরি বলে। পরিস্থিতি সামাল দিতে আবিহা রান্নাঘর থেকে ছুটে এসে মেঘের কাছে গিয়ে বলে, মেঘ, তুই হয়তো অনেক টায়ার্ড, রুমে গিয়ে বিশ্রাম নিবি, চল, আমি তোর সাথে যাই। আবিহার কথা শুনে মেঘ দ্রুত তার সাথে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়, কিন্তু এর আগেই পিছন থেকে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে আবিহাকে নির্দেশ দেয়, আবিহা, মেঘকে আমার রুমে নিয়ে যাও। মেঘ এখন আমার রুমে থাকে আর ভবিষ্যতেও থাকবে। আমি আবার বউ ছাড়া থাকতে পারি না। আদ্রিয়ানের কথায় শার্লিন বেগম চোখ বড় বড় করে তাকায়। তার ছেলে এমন বউ পাগল কবে থেকে হলো? যে মেঘকে বউ হিসাবে স্বীকার করতো না, তার থেকে দূরে থাকতে চাইছে না, আর সবার সামনে এমন সাধারণ ভাষায় বলছে সেটা। সবার মুখে এখন অবাক আর বিস্ময়ের ছাপ, কিন্তু জামান সাহেব শান্ত। চিরপরিচিত গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, গত 9 বছর যাকে নিজের স্ত্রীর পরিচয় অবধি দাওনি, তার থেকে দূরে থাকতে চাও না এখন তুমি আদ্রিয়ান? হঠাৎ এমন পরিবর্তনের কারণ কি শুনি? সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে পা থমকে যায় মেঘের। এমন বিস্ফোরণ কোনো ঘটনা ঘটবে তা মেঘ জানত। আদ্রিয়ানের মধ্যে ভয় আর লজ্জা একদমই নেই, তা সে জানে। কিন্তু বড় আব্বু, জামান সাহেব কথাটা খোঁচা মেরে বলেও আদ্রিয়ান সহজ ভাষায় বলে, বউয়ের সাথে একসাথে সংসার করলে মায়া ভালোবাসা জন্মাবে, এটা কি স্বাভাবিক নয়? আর এই জন্য বউয়ের থেকে 9 বছর দূরে থেকেছি। আদ্রিয়ান, তুমি মেঘের থেকে দূরে থেকেছো,
শুধুমাত্র তোমার কেরিয়ারের জন্য। ডক্টর হয়ে পিএইচডি অর্জন করা মূল লক্ষ্য ছিল। আর যখন নিজের কেরিয়ার সেটেল করে ফেলেছো, তখন তোমার মেঘের উপর ভালোবাসা তৈরি হয়েছে, রাইট? নিজের স্বপ্ন পূরণ করার জন্য মেঘকে দূরে ঠেলে দিয়েছো, আবার প্রয়োজনে ওকে কাছে টেনে নিলে। তুমি কি স্বার্থপর নও, আদ্রিয়ান? জামান সাহেবের কথা শুনে আদ্রিয়ান হাসে আর বলে, কেরিয়ার কেন গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে, ডক্টর কেন হতে চেয়েছিলাম আমি, তুমি জানতে না এর উত্তর? আর আমার মূল উদ্দেশ্য কেরিয়ার হলে তোমার উদ্দেশ্য কি ছিল? আমি যাতে আমেরিকায় না গিয়ে মেঘের সাথে সংসার করি, নিজের ক্যারিয়ার স্বপ্ন পূরণ না করে দেশে থাকি? জামান সাহেব কথার যুক্তি দিয়ে বলে, আমার চাওয়া কি খুব অন্যায়? একমাত্র ছেলে, ছেলের বউ, পরিবার পরিজন নিয়ে সুখে সংসার চাই। বাবা হয়ে শুধু তোমার কাছে আমার এতিম বন্ধুর মেয়ের জন্য আশ্রয় চেয়েছিলাম আমি। আদ্রিয়ানো নিজের পক্ষে ঠিক একই যুক্তি দেয়। তবে কি আমার চাওয়া ভুল ছিল? নিজের বাবার জন্য ডক্টর হতে চাওয়া, সারাদিন রাত জেগে কষ্ট করে পড়াশোনা করে চান্স পাওয়া, ভার্সিটিতে পড়তে যাওয়া, আমেরিকায় পিএইচডি করতে চাওয়া। আর তোমার কথাই মেঘকে বিয়ে আমি করিনি। প্রথমে আমি রাজি ছিলাম না, কিন্তু পরে রাজি হয়েছি। মেঘকে নিজের স্ত্রী রূপে মেনে নিয়েছিলাম আমি, কিন্তু তুমি বাধ্য করেছিলে ওকে ছেড়ে আসতে। জামান সাহেব উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলে, আমি বাধ্য করেছিলাম তোমায়? হ্যাঁ, তুমিই করেছিলে। ড্রয়িং রুমের সবাই তখন স্তব্ধ। কারোর মুখে কোনো শব্দ নেই, শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে পাশ ফিরে বাবা ছেলের কথা শুনছে মেঘ। এই পরিস্থিতি যে কোনোদিন হবে তা সে জানতো। তার এখন কি বলা উচিত তা মেঘ বুঝতে পারে না। আদ্রিয়ান পুনরায় বলে, তুমি আম্মুকে বলনি একবার বিয়ে হয়ে গেলে আমি আর কখনো আমেরিকায় যেতে পারবো না, পিএইচডি করা হবে না আমার? তুমি জানতে না আমার ক্যারিয়ারের জন্য কতটা কষ্ট করেছি আমি? হঠাৎ করে তোমার এমন ডিসিশন শুনে আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক ছিল না? এই রাগের কারণেই আমি সব ছেড়ে আসতে বাধ্য হয়েছি। জামান সাহেব আদ্রিয়ানের সম্মুখে দাঁড়িয়ে বলে, তুমি নিজের রাগকে এত প্রাধান্য দিলে যে মেঘকে ভুলে গেলে? 9 বছর ধরে মেঘের অপেক্ষা ভালোবাসার কোনো মূল্য ছিল না তোমার কাছে? এখন হঠাৎ করে ওর প্রতি ভালোবাসা জেগে উঠল? আদ্রিয়ান মেঘের দিকে একবার তাকায়, এরপর বলে, মেঘকে কখনো অপেক্ষা করতে বলিনি আমি আব্বু। ওর মুখ অবধি আমি দেখিনি। আমি কি করে জানবো ও আমায় কবে থেকে ভালোবাসে? ওকে কোনো প্রতিশ্রুতি তো দিইনি আমি, বরং 7 বছর পর ওকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দিতে চেয়েছিলাম। 9 বছরে আমার বাড়ি না ফেরার কারণ ছিল মেঘ। কারণ আমি যদি বাড়ি ফিরে আসতাম, তবে হয়তো ওর সাথে সংসার করা সম্ভব হতো না। বিয়ে জোর করে করানো যায়, কিন্তু ভালোবাসা তো নয়। 7 বছর আগে যদি আমেরিকায় না গিয়ে ওর সাথে সংসার করতাম, তবে আমরা সুখী হতাম না। আমার পিএইচডি করতে না পারার কারণ হিসাবে ওকে দায়ী করতাম। আদ্রিয়ানের কথা শুনে জামান সাহেব একটু শান্ত হন। উনি বলেন, তবে কি তুমি বউ রেখে 7 বছর বিদেশে থেকে খুব সঠিক ডিসিশন নিয়েছো? আদ্রিয়ান বলে ওঠে, ডিসিশন নেওয়ার পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু ফলটা নয়। মেঘের বয়স তখন 14 ছিল। স্বামী, সংসার এসব বিষয়ে তার ধারণা ছিল না। আর আমারও তখন 18 বছর ছিল। রাগ জেদ ছিল শরীরে। আমেরিকায় না যাওয়ার কারণ হিসাবে মেঘকেই দোষ দিতাম সবসময় আমি। আর মেঘ না পারতো স্বামী আর সংসার সামলাতে, আর না পারতো পড়াশোনা করতে। মেঘের জীবনটা ধ্বংস হয়ে যেত। বিয়ের পর বউকে ঘৃণা করে বিদেশে চলে আসতে চাইনি আব্বু। আমি শুধু চেয়েছিলাম বিয়ের পর মেঘকে রেখে পড়াশোনা করতে আমেরিকায় চলে আসতে। দেশে থেকে মেঘও পড়াশোনা করতো। যখন মেঘ ম্যাচিওর হতো আর আমার পড়াশোনা শেষ হতো, তখন পূর্ণ মর্যাদায় ওকে ঘরে তুলে নিয়ে আসা। দেখো এখন আমি আর মেঘ কত সুন্দর সংসার করছি। আমি এটাই চেয়েছিলাম আব্বু। বিয়ে আর সংসারের মধ্যে পার্থক্য থাকে। সব কিছুর মধ্যে জেদ আর নিজের সিদ্ধান্তের ওপর একগোয়ামি চলে না। মেঘ খুব শান্ত হয়ে আদ্রিয়ানের কথা শুনল। প্রতিটা কথাই সঠিক। 9 বছর আগে মেঘ সত্যি বুঝতো না সংসার কি, ভালোবাসা কি। হয়তো তখন সংসার করে পড়াশোনা করা সম্ভব হতো না। জামান সাহেবও শান্ত হলেন, তবে নিজের জেদ ছেড়ে দেন না। জামান সাহেব বলেন, তবে এখন তুমি কি চাও? মেঘকে ডিভোর্স দিতে? ডিভোর্স পেপার রেডি করে রেখেছি আমি, সাইন করে দাও। আদ্রিয়ান হেসে বলে ওঠে, ডিভোর্স নিয়ে এত তাড়া কেন? আমার বউকে আবার বিয়ে দেবে তুমি আব্বু ফারহানের সাথে? জামান সাহেব বলে, দেবো। আদ্রিয়ান কোনো কথা বলতে যাবে, এর আগেই সিঁড়ি দিয়ে চিল্লিয়ে মেঘ বলে ওঠে, আমার দ্বারা ফারহানকে বিয়ে করা সম্ভব নয় বড় আব্বু। তুমি চাইলেও এই বিয়ে হবে না। মেঘ যথেষ্ট সাহস নিয়ে এই কথা বলে, এগিয়ে আসে সবার কাছে। কিন্তু যখন জামান সাহেবের সামনে দাঁড়ায়, ওর কণ্ঠ থেকে কোনো শব্দ বের হয় না। জামান সাহেব প্রশ্ন করে, কেন সম্ভব নয় ফারহানের সাথে বিয়ে করা? মেঘ মাথা নিচু করে এক অবিশ্বাস্য কথা বলে ওঠে,
যা শুনে সবাই 300 ভোল্টেজের ঝটকা খায়। মেঘ বলে, কারণ কারণ আমি প্রেগনেন্ট, তুমি দাদা হতে যাচ্ছ বড় আব্বু। এমন কথা শুনে ড্রয়িং রুমের সবাই অবাক। আদ্রিয়ান চোখ বড় বড় করে তাকায় মেঘের দিকে। কি বলছে মেঘ? প্রেগনেন্ট মানে? আজ অব্দি বউকে কিস করা ছাড়া আর সে কিচ্ছু করেনি। তার মতন ভদ্র টিচার এই দুনিয়াতে নেই। ছাত্রী বউ হলেও কি তাকে বাজেভাবে স্পর্শ করবে? আর বউকে কিস করলেই প্রেগনেন্ট হয়ে যায়? ডক্টরের মধ্যে কি ভুল পড়ানো হয়েছে নাকি? কারণ বেচারা আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে অবিশ্বাস্য চোখে। বিয়ে করে হানিমুনে গেল সে, অথচ বাসায় থেকে বাবা হয়ে গেল আদ্রিয়ান। কারণের কাছে এখন পৃথিবীর ব্যর্থ মানুষ হচ্ছে সে। শার্লিন বেগম খুশিতে গদগদ হয়ে গেছে। সে দাদি হবে। জামান সাহেব আর কি বলবে, উনিও খুশি হয়েছেন। তালুকদার বাড়িতে নতুন মেহমান আসছেন। কিন্তু আদ্রিয়ান বেচারা মুখ ফ্যাকাশ হয়ে গেছে। বাচ্চা কোথা থেকে আসলো? আকাশ থেকে? মেঘ মাথা নিচু করে মিটিমিট করে হাসছে। জামান সাহেব বলে, তবে ফারহানের কি হবে? আদ্রিয়ান দুষ্ট হাসি দিয়ে বলে, আব্বু তুমি 2 কেজি মিষ্টি কিনে নিয়ে গিয়ে ফারহানকে খাইয়ে দিয়েছো, ও মামা হতে যাচ্ছে। মেঘ ফিক ফিক করে হেসে ফেলে। ফারহানা বেগম সবাইকে মিষ্টি খাওয়াতে বিজি। শার্লিন বেগমের খুশির কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। আদ্রিয়ান ভ্যাবাচাকা খেয়ে এখনো দাঁড়িয়ে আছে। শার্লিন বেগম বলে, মেঘ তুমি রুমে যাও, এই অবস্থায় বেশিক্ষণ সময় দাঁড়িয়ে থাকা উচিত নয়। আবিয়া এসে মেঘকে রুমে নিয়ে যায়। কারণ এসে দাঁড়ায় আদ্রিয়ানের সামনে। এরপর ওর কাঁধে হাত রেখে বলে, এই ঘটনা কি করে? তুই বাসরও করে ফেললি, আবার বাবাও হয়ে যাচ্ছিস। আদ্রিয়ান বেচারা মুখ করে বলে, বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি বউকে কিস করা ছাড়া। ওই শুধু কিস করলে বাচ্চা হয়? আমি তো সারাদিন বউকে কিস করি, কোথায় আমার বউ কি প্রেগনেন্ট হয়? আদ্রিয়ান ভাবে, মেঘ কি তবে মিথ্যে বললো? এক্ষুনি ওর সাথে কথা বলা উচিত। আদ্রিয়ান বলে, আচ্ছা আমি রুমে যাই বিশ্রাম নিতে, তোমরা থাকো। এই কথা বলে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় আদ্রিয়ান। জামান সাহেব মুচকি হাসে। তার ছেলে সত্যিই বউ পাগল হয়েছে। মেঘের কাছে থাকলে আদ্রিয়ান ওর প্রেমে পড়বে তা উনি জানতেন। তবে আগে বলা আদ্রিয়ানের কথা ভুল নয়। উনি আদ্রিয়ানের সাথে অন্যায় করেছেন। নিজের জেদ স্বার্থের জন্য নিজের ছেলের জীবনটা নষ্ট করেছেন। তবে যাই হোক, সব ভালো যার শেষ ভালো তার। ওরা দুজন খুশি থাকলেও উনিই হ্যাপি। তার বন্ধুর কথা রাখতে পারবে। রুমে গিয়ে বিছানায় বসে মিটমিট করে হাসতে থাকে মেঘ। সে প্রথম ব্যক্তি যার মিথ্যে কথা বলতে শান্তি লাগেছে। মেঘ প্রেগনেন্ট না, তার পেটে বাচ্চা আসার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু তখন ডিভোর্স আটকাতে তাকে মিথ্যে কথা বলতে হয়েছে, কারণ সে বাধ্য ছিল। জামান সাহেব যা জেদি, যদি সত্যিই তার সাথে ফারহানের বিয়ে দিয়ে দিত। তখন রুমে প্রবেশ করে শব্দ করে দরজা লাগিয়ে দেয় আদ্রিয়ান। শক্ত চোখে মেঘকে পর্যবেক্ষণ করে। এরপর ওর কাছে গিয়ে বলে, মেঘ সত্যি করে বলো, তুমি প্রেগনেন্ট হলে কি করে? আমি আজ অবধি তো তোমাকে ছুঁয়ে অবধি দেখিনি। এত ভদ্র স্বামীর মানে এমন মিথ্যে অপবাদ তোমার দিতে লজ্জা করে না? মেঘ বিছানা থেকে উঠে ভুরু কুচকে তাকায় আদ্রিয়ানের দিকে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যে কত ভদ্র তা সে জানে, কিন্তু তার মিথ্যে বলার কথা এক্ষুনি স্বীকার করে না। মেঘ বলে ওঠে, প্রেগনেন্ট হব কি করে মানে? বিয়ে হয়েছে, স্বামী আছে, বাচ্চা হবে, এটাই তো স্বাভাবিক। আদ্রিয়ান মেঘের চালাকি বোঝে। ওর কাছে এগিয়ে গিয়ে হাত ধরে বিছানায় বসে। মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বিয়ের 9 বছর হয়ে গেছে, এখনো বাসর করেনি, অথচ বউ প্রেগনেন্ট হয়ে গেছে, কি করে সম্ভব শুনি? আদ্রিয়ানের মুখের দিকে দুষ্ট হাসি দিয়ে মেঘ বলে, বউ আপনার, কিন্তু বাসর করেননি, এই দোষটা কার শুনি? আদ্রিয়ান মেঘের কোমর জড়িয়ে ধরে ওর কাছে নিয়ে আসে। এরপর মুচকি হাসি দিয়ে বলে, ড্রয়িং রুমে সবাইকে যে মিথ্যে বললে, এখন যদি 9 মাস পর সবাই বাচ্চা দেখতে চায় তখন? মেঘ বিছানা ছেড়ে উঠে যায় আদ্রিয়ানের কোলে। ওর গলা জড়িয়ে ধরে আবদার করে বলে ওঠে, 9 মাস পর দেখতে চাইলে দেখবে, মিথ্যাটা সত্য হলে মন্দ হয় না, কি বলেন? কাঁধের ওপর থেকে মেঘের হাত সরিয়ে দিয়ে দূরে সরে যায়। মেঘ অবাক করা চোখে তাকিয়ে থাকে। একটু দূর থেকে মেঘের হাতের পিঠে চুমু খায় আদ্রিয়ান। এরপর শান্ত স্বরে বলে ওঠে, এমন পরিকল্পনা স্বপ্নেও করবে না। আগে তোমার পড়াশোনা শেষ হবে, এরপর, এখন না। মেঘ মুখে ভেংচি কেটে বসে থাকে। 9 বছর আগে যদি তারা একসাথে সংসার করত, তবে হয়তো মেঘ একই আবদার করত। তাই দূরে থাকা উচিতই হয়েছে, আর এখনো তাই করতে হবে। প্রায় 15 দিনের মতন জামান সাহেব আর তার পরিবার আমেরিকায় থাকে, কিন্তু দেশে তাদের ব্যবসা বাণিজ্যের কারণে আবার পুনরায় চলে যেতে হয়। এই 15 দিনে প্রতিটা মুহূর্ত আদ্রিয়ানকে নজরে রাখেন উনি। তবে মেঘের প্রতি আদ্রিয়ানের যত্ন ও ভালোবাসা দেখে উনি খুশি হন। হয়তো তাদের দুজনকে একসাথে দেখে যদি পৃথিবীর কোনো ব্যক্তি সবচেয়ে বেশি খুশি হয়, তবে তিনি হলেন জামান সাহেব। তার মৃত বন্ধুর আমানত সে রাখতে পেরেছে।
মেঘকে তালুকদার বংশের পুত্রবধূ হিসাবে দেখার স্বপ্ন তার পূরণ হয়েছে। 3 বছর পর দেশের বিখ্যাত হার্ট সার্জনের মধ্যে অন্যতম হলেন ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। আমেরিকার মেডিকেল হসপিটালে আদ্রিয়ান প্রথমে যে বন্ধুর পরিবর্তনে কয়েকদিন টিচারের জব করেছিল, তার ওই বন্ধু এখন ফিরে এসেছে। যদিও কলেজ কর্তৃপক্ষ তাকে অনেক জোর করেছিল টিচার হিসাবে জয়েন করার জন্য, কিন্তু আদ্রিয়ান করেনি। আমেরিকায় এখন খুব বেশি থাকা হয় না তার, বছরে 1 থেকে 2 বার যায়, বাকি সময় দেশে থাকে। মেঘের থেকে দূরে থাকার চেষ্টা করে, কারণ ওর পড়াশোনা। 9 বছর পরিবার থেকে দূরত্ব বজায় রেখে শুধু নিজের কেরিয়ারের ওপর মনোযোগ দিয়েছে, কিন্তু সে ভুল করতে চায় না। দেশে এক হাসপাতালে হার্ট সার্জন হিসাবে জয়েন করেছে। হাসপাতালে সারাদিন কাটিয়ে বাসায় ফিরে এসে পরিবারকে সময় দেয়। মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচি সবার সাথে সুখের সংসার তার। বছরে 1 বার আমেরিকা যায়, তাও সেটা মেঘের সাথে দেখা করার জন্য। গত 2-1 বছর ধরে তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছে। মেঘের ফাইনাল ইয়ার চলছিল, তাই পড়াশোনার প্রচুর চাপ। আদ্রিয়ান তাকে বিরক্তও করেনি, যদিও প্রতিদিন তাদের ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়। আদ্রিয়ান প্রায় 3 বছর আগে দেশে চলে এসেছে। মেঘকে বুঝিয়েছে, খুব কান্নাকাটি করেছিল মেঘ, কিন্তু আদ্রিয়ান জানে সে যদি মেঘের থেকে দূরে না থাকে তবে মেঘ কখনো পড়াশোনায় মন বসাতে পারবে না। জামান সাহেবের সাথে তার এখন যথেষ্ট ভালো সম্পর্ক। ছুটির দিনে বাবার ব্যবসার মাঝে বসে আদ্রিয়ান, চাচা বাবার থেকে ব্যবসার কাজকর্ম শেখে, একসাথে গল্প করে। আদ্রিয়ানের পরিবর্তন দেখে জামান সাহেব যথেষ্ট খুশি। উনি তো চেয়েছিলেন তার ছেলে তার কাছে থাকুক। আদ্রিয়ান আর আগের মতন নিজের কেরিয়ার পড়াশোনার জন্য তার পরিবার থেকে দূরে থাকে না। হাসপাতাল, সার্জারি সব কিছুর পরও সবার সাথে থাকে। তবে মেঘের থেকে দূরে থাকা তার জন্য এত সহজ ছিল না, কিন্তু সে বাধ্য। মেঘকে অনেক মিস করে প্রতি মুহূর্তে, কিন্তু তা কখনো প্রকাশ করে না। এমনিই যা বউ পাগল, যদি তার মনের অস্থিরতা মেঘের কাছে প্রকাশ করে তবে পড়াশোনা সব বাদ দিয়ে তার কাছে চলে আসবে। 5 দিন আগে মেঘ ডক্টরি পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েট হয়েছে। কাল সে দেশে ফিরবে। আবিহা, কারান, ফারহানা বেগম, মিলন সাহেব সবাই একসাথে আসবে। ফাইনালি সে তার মেঘকে দেখতে পাবে। আদ্রিয়ান অনেক হ্যাপি। তালুকদার বাড়ির নিজের রুমে বসে কাজ করছে আদ্রিয়ান। ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। টেবিলে থাকা ফোন হঠাৎ শব্দ করে বেজে ওঠে। আদ্রিয়ান চোখের চশমা খুলে ল্যাপটপ থেকে নজর সরিয়ে ফোন রিসিভ করে। অপর পাশ থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে, আদ্রিয়ান, দ্রুত বাগানে চলে আসুন। ফোনের নাম্বার চেক করে দেখে মেঘের কল এসছে। আদ্রিয়ান অবাক হয়, হঠাৎ মেঘ ফোন করছে আর বাগানে আসতে বলছে কেন? মেঘ এখন আমেরিকায়, কাল আসবে তো। আদ্রিয়ান বলে, কিন্তু কেন মেঘ, তুমি কোথায়? ফোনের অপর পাশ থেকে মেঘ বলে, আপনি আগে আসুন বাগানে, দ্রুত। এই কথা বলে ফোন রেখে দেয় মেঘ। আদ্রিয়ান অবাক হয়ে যায়, এত রাতে বাগানে কেন যেতে বলছে? টেবিল থেকে উঠে রুম থেকে বের হয়ে যায় আদ্রিয়ান। সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজা দিয়ে বাহিরে চলে যায়। ঘুটঘুটে অন্ধকার বাগান, চারপাশ অন্ধকার। বাগানে আজ লাইট জ্বালানো হয়নি। আর এই অন্ধকারের মধ্যে মেঘ কেন আসতে বলল? কি কারণ? আদ্রিয়ান আশেপাশে তাকিয়ে বলে ওঠে, মেঘ, মেঘ। মেঘের নাম ধরে ডেকে ফোন হাতে নিয়ে এগিয়ে যায়। বাগানের মাঝ বরাবর অবধি পৌঁছানোর আগেই হঠাৎ ধপ করে চারিপাশের আলো জ্বলে ওঠে। আকাশে রঙিন বাজি ফুটে ওঠে। বাগানের চারপাশে কৃত্রিম আলো দ্বারা সজ্জিত হয়। হঠাৎ এমন ঘটনায় আদ্রিয়ান চমকে ওঠে, কিন্তু সব কিছুর মধ্যে তার চোখ যায় তার সম্মুখে দাঁড়িয়ে থাকা নারীটির দিকে। আদ্রিয়ান অস্পষ্ট স্বরে বলে ওঠে, মেঘ। রঙিন শাড়ি পরিত অবস্থায় মেঘকে ভীষণ সুন্দর লাগছে। কালো শাড়ি, গলায় নথ, কানে স্বর্ণের দুল, ঠোঁটে হালকা লিপস্টিক, এক গাল মিষ্টি হাসি দিয়ে তার দিকে মিটমিট করে হাসছে। আদ্রিয়ানের আত্মা শান্ত হয়ে যায়। প্রায় 1 বছর পর দেখলো তার প্রেয়সীকে, তার প্রিয় মেঘ বালিকাকে। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে হাত বাড়িয়ে দেয় বুকে টেনে নেওয়ার উদ্দেশ্যে। মেঘ আর দেরি করলো না, দ্রুত ঝাঁপিয়ে পড়ে তার স্বামীর বুকে, তার নিরাপদ আশ্রয়ে। আদ্রিয়ানের শরীরে এই সুঘ্রাণ, তার বুকে মাথা রেখে পরম শান্তিতে মুখ গুজে থাকা, এই বিষয়গুলো মেঘ মিস করেছে। আমেরিকায় থাকতে কত রাত নির্ঘুমে কাটিয়েছে শুধুমাত্র আদ্রিয়ানের কথা ভেবে। গত 3 বছরের দূরত্বে যেন তাদের ভালোবাসায় মরিচা ধরেনি, বরং দূরে থেকেও একে অপরকে অধিক ভালোবেসেছে। আদ্রিয়ানের বুকে লেপ্টে গিয়ে মেঘ বলে ওঠে, সারপ্রাইজ পছন্দ হয়েছে? বাহু ডোরে শক্ত করে ধরে আদ্রিয়ান কাঁধে মাথা রেখে বলে ওঠে, তোমার আগমনই আমার সারপ্রাইজ মেঘ। তুমি দেশে এসেছো, আমায় বলনি কেন? কখন এসেছো?
আগে বললে সারপ্রাইজটা যে নষ্ট হয়ে যেত। বুকের ভেতর থেকে মাথা উঠিয়ে মেঘ চারপাশে থাকা আলোকসজ্জার দিকে ইশারা করে বলে, এই সারপ্রাইজ দেখে কোনো ঘটনা মনে পড়ে আপনার? আমাদের প্রথম দেখা হওয়ার কথা। আদ্রিয়ানের চোখের সামনে ভেসে ওঠে সব দৃশ্য। তাদের প্রথম দেখা, অন্ধকারের মধ্যে মেঘকে পড়ে যাওয়া থেকে বাঁচানো, তার বউ এই সারপ্রাইজ কেন পরিকল্পনা করেছে তা এখন বুঝতে পারে। আদ্রিয়ান হেসে বলে, সব মনে পড়ছে। তোমার সাথে আমার দেখা হওয়ার পর থেকেই আমার জীবনের সুন্দরতম অধ্যায়ের সূচনা হয়েছে। আই মিস ইউ মেঘ। মেঘ অশ্রুসিক্ত চোখে বলে, আই মিস ইউ টু। আদ্রিয়ানের থেকে একটু দূরে গিয়ে তার শাড়ির নিচ থেকে একটা আংটি বের করে। হাঁটু গেড়ে বসে আদ্রিয়ানের সম্মুখে আংটি ধরে বলে ওঠে, উইল ইউ ম্যারি মি এগেন ডক্টর আদ্রিয়ান রেদোয়ান? বইয়ের এমন কাণ্ড দেখে শব্দ করে হেসে ওঠে আদ্রিয়ান। এরপর হাত বাড়িয়ে দিয়ে বলে, অফকোর্স আই উইল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চারপাশে লুকিয়ে থাকা সকলে হাততালি দিয়ে সামনে আসে। আদ্রিয়ান সবাইকে দেখে। আবিহা, কারান, তার পরিবার, সৃষ্টি, জামান সাহেব অবধি উপস্থিত ছিলেন। সবাই একসাথে তাদের উদ্দেশ্য করে বলে ওঠে, কংগ্রাচুলেশন। তারা দুজন সবার দিকে তাকিয়ে আসে। এরপর একে অপরকে জড়িয়ে ধরে। খুব শীঘ্রই তাদের পুনরায় বিয়ে হবে। আজ ৩রা মার্চ, মেঘ আর আদ্রিয়ানের শুভ বিবাহ। রুমে লাল টকটকে শাড়ি পরে, গাঢ় রঙের লিপস্টিক, হাতে কাঁচের চুড়ি, পায়ে আলতা, মাথায় সাদা শুভ্র রঙের ওড়না। বেশ লাল টুকটুকে বউ লাগছে মেঘকে। মেকআপ আর্টিস্ট তার সাজসজ্জা শেষ করে মেঘকে বলে, ম্যাম দেখুন, আপনার সাজ কি পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর লাগছে আপনাকে। চোখের পাতা পিটপিট করে খুলে তাকায় মেঘ। বৃত্তাকার আয়নায় তার বধূবেশের সাজসজ্জা ঝলমল করে ফুটে উঠছে। বউ বউ লাগছে। আগেরবার যখন তাদের বিয়ে হয়েছিল তখন মেঘের আবছা কিছু ঘটনা মনে পড়ে। তবুও সে স্মৃতি যত্ন করে নিজের মনের কুঠিরে রেখে দিয়েছে। সব ঘটনা কি এত শীঘ্রই ভুলে যাওয়া যায়? মেঘের সাজসজ্জা শেষ হলে রুমে আসে আবিহা। আবিহা আর কারণের একটা ছোট্ট ছেলে হয়েছে, নাম আহান, যার বয়স এখন 2 বছরও হয়নি। আবিহা তার প্রিয় বান্ধবীকে বউ সাজে দেখে হাঁ করে তাকিয়ে থেকে বলে, কত সুন্দর লাগছে আমার মেঘপরীকে, কারোর নজর যেন না লাগে। মেঘ হাসে। আবিহা ওর কাঁধে হাত রাখে। নিজের চোখ থেকে কালি নিয়ে এসে মেঘের থুতনির উপর লাগিয়ে দেয়। আবিহা বলে, এখন চল মেঘ, আদ্রিয়ান ভাই বিয়ের আসরে জামাই সেজে অপেক্ষা করছে তোর জন্য। মেঘ লাজুক হাসে। এরপর আয়নার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আজ তার মা বাবাকে বড্ড মনে পড়ছে। তারা থাকলে হয়তো অনেক খুশি হতো, কিন্তু তারা পারল না দেখে যেতে। মেঘকে নিয়ে রুম থেকে বের হয় আবিহা। দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন জামান সাহেব। মেঘ দরজা খুলে বের হয়। জামান সাহেব একবার তাকায় মেঘের দিকে। কত সুন্দর লাগছে আজ তার মেয়েকে। চোখ জুড়িয়ে যাচ্ছে তার। 14 বছর বয়স থেকে মেঘকে নিজের মেয়ের মতন বড় করেছে সে। আর সেই মেয়ে তার ছেলের বউ হয়ে তার ঘরে যাচ্ছে। জামান সাহেবের 2 চোখ যেন পড়তে পারে। মেঘ সে বলে, বড় আব্বু কেমন লাগছে আমায়? জামান সাহেব মেঘের মাথায় হাত দিয়ে বলে ওঠে, তালুকদার বাড়ির বড় গিন্নি লাগছে, আর আমার মেয়ের মতন লাগছে। জামান সাহেবের কথা শুনে মেঘ হাসে। এই মানুষটা সত্যিই তাকে কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। জামান সাহেবের জন্য আজ তার জীবনে এত সুখ এসছে। জামান সাহেব মেঘের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাত ধরে আমার মেয়েকে বিয়ের আসরে পৌঁছে দিয়ে আসি। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দিয়ে বলে ওঠে, চলো বড় আব্বু। মেঘ জামান সাহেবের হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। পা বাড়ায় বিয়ের আসরের উদ্দেশ্যে। তালুকদার বাড়ির সামনের ফাঁকা অংশে বিশাল বড় করে বিয়ের আয়োজন করা হয়েছে। শত শত অতিথি, বন্ধু বান্ধব সকলে এসেছে। তিহান আর নুহাও এসেছে। বর্তমানে ওরা রিলেশনশিপে আছে। গত 3 বছরে তাদের মধ্যে একটু একটু করে বন্ধুত্ব গড়ে উঠেছে। কখন যে একে অপরকে ভালোবেসে ফেলেছে তা বুঝতেই পারেনি। নুহা তিহানের পাশে সব সময় থেকেছে। নিজের প্রিয় শত্রুকে ভালোবেসে ফেলেছে তিহান। আর জিয়া, ওর বিয়ে হয়ে গেছে এক ডক্টরের সাথে। হাসপাতালে থাকা অবস্থায় পার্থ নামের একটা ছেলে তাকে বেশ পছন্দ করত, কিন্তু কখনো বলার সাহস হয়নি। জিয়া আদ্রিয়ানকে ভালোবাসে এই ভেবে সে তার ভালোবাসা প্রকাশ করেনি। তবে আদ্রিয়ান দেশে চলে আসার পর জিয়া একা হয়ে যায়। হাসপাতালটা তাকে একাই সামলাতে হতো। তখন তার নিকটে আসে পার্থ। কাজ করার সুবিধার্থে তারা একসাথে থাকতো। এরপর প্রেম, বিয়ে। জিয়া এখন বুঝতে পারে ভালোবাসার পাগলামির মধ্যে হাজার খানেক পার্থক্য রয়েছে, আর পার্থকে সে ভালোবাসে। জিয়া নিজেকে খুব লাকি মনে করে পার্থর মতন এমন হাজবেন্ড পেয়ে। তারা এখন সুখে সংসার করছে। বিয়ের স্টেজে বর সেজে বসে আছে আদ্রিয়ান।
তার মধ্যে অদ্ভুত নার্ভাসনেস কাজ করছে। মেঘকে বউ সাজে কেমন লাগছে দেখতে তা বড্ড দেখার ইচ্ছে করছে তার। আদ্রিয়ানের অপেক্ষার মধ্যে সদর দরজা দিয়ে মেঘ বউ সেজে বাহিরে আসে। সারা জায়গা জুড়ে লাল কার্পেট আর অভিনব সাজসজ্জা। আদ্রিয়ান উঠে দাঁড়ায়। জামান সাহেবের হাত ধরে এগিয়ে আসে মেঘ। তার চোখে পূর্ণতার হাসি। 12 বছর পর নিজের ভালোবাসার মানুষকে পুনরায় বিয়ে করতে যাচ্ছে সে। অবশেষে তার অপেক্ষা সার্থক। একতরফা ভালোবাসাকে হারিয়ে নিজের প্রিয় মানুষের মন জয় করে নিল। মেঘকে বউ সাজে দেখে আদ্রিয়ান এক দৃষ্টি তাকিয়ে থাকে। তাদের দুজনের চোখে জল। আদ্রিয়ান চোখ দিয়ে ইশারা করে, সব ঠিক আছে মেঘ, অবশেষে তুমি আমার। স্টেজে এগিয়ে আসার পর আদ্রিয়ান হাত বাড়িয়ে তাকে সাদরে গ্রহণ করে নেয়। পাশাপাশি দুটি চেয়ারে বসে আছে তারা। নতুন বরবধূর ওপর ফুল ছড়িয়ে দেয়। স্টেজের এক কোনায় দাঁড়িয়ে আছে নুহা আর তিহান। তিহান তার হাতে থাকা ফুল নুহার দিকে ছড়ে দেয় আর বলে, নুহা, ওদের দুজনের বিয়ে দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে করছে, চল না বিয়ে করি। নুহা মুচকি হেসে ভাব দেখিয়ে বলে, আমি রাজি না। তাহলে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করব? আচ্ছা, মিস ঝগড়ুটে বউ হবেন আমার? নুহা হেসে বলে ওঠে, হ্যাঁ হব মিস্টার শয়তান। রাতের আকাশে সহস্র তারার মাঝে আজ এক নীলচে তারার উদয় হয়েছে, যার নিভু নিভু রশ্মি এসে পড়েছে দুই বিবাহিত দম্পতির ওপর। তাদের পূর্ণতার হাসি যেন চারিদিকে নীলচে আলোর ঝলক তৈরি করেছে। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং আরেকটি পর্ব দেয়া হবে। পরবর্তী পর্বটি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।